আজকে আমাদের হাতে 15ই ডিসেম্বর 2025 তারিখের কিছু সোর্স আছে। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে বড় খবরটা দিয়ে। ওপেনএআই আর মাইক্রোসফট তাদের পার্টনারশিপকে একটা নতুন রূপ দিয়েছে। আচ্ছা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ওপেনএআই এখন একটি লাভজনক পাবলিক বেনিফিট, এই দুটো শব্দ মানে পাবলিক বেনিফিট আর লাভজনক একসাথে কিভাবে কাজ করে? এটা কি স্রেফ একটা কর্পোরেট মারপ্যাচ? দেখুন, এই পরিবর্তনটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার শৈশবকাল শেষ হওয়ার ঘোষণা। এতদিন এআই ছিল মূলত গবেষণার বিষয়, একটা আদর্শ ছিল যে এটা মানব কল্যাণে কাজ করবে। হ্যাঁ, পাবলিক বেনিফিট অংশটা তো সেটাই বলছে। ঠিক, ওটা সেই আদর্শেরই প্রতিফলন। কিন্তু এর সাথে লাভজনক শব্দটা যোগ হওয়ার মানে হল এআই এখন সরাসরি অর্থনীতির অংশ। তাকে এখন বিনিয়োগকারীদের জন্য মুনাফা করতে হবে, আর বাজারের নির্মম প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। একদম। আমরা এখন মানব কল্যাণের আদর্শের সাথে বাজারের বাস্তবতার একটা সরাসরি সংঘাত দেখতে চলেছি, আর ওপেনএআই এখন সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এই পাবলিক বেনিফিট অংশটা কি শুধুই একটা ভালো দেখানোর কৌশল হতে পারে না? মানে দিন শেষে মুনাফাই যদি মূল চালিকা শক্তি হয়, তাহলে এই নৈতিক দায়বদ্ধতা কতটা টেকসই হবে? যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন তারা কোনটা বেছে নেবে, মুনাফা নাকি মানব কল্যাণ? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কাগজে কলমে একটি পাবলিক বেনিফিট কর্পোরেশনকে আইনগতভাবেই তার ঘোষিত সামাজিক লক্ষ্যের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। আচ্ছা। বোর্ড অফ ডিরেক্টরস শুধু শেয়ার হোল্ডার্সদের কাছেই নয়, এই মিশনের কাছেও জবাবদিহি করতে বাধ্য। কিন্তু আপনি ঠিকই বলেছেন, চাপটা আসবে মুনাফার দিক থেকে, বিশেষ করে যখন তাদের গুগল বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে পাল্লা দিয়ে চলতে হবে। ঠিক, তখন গবেষণার জন্য, কম্পিউটিং পাওয়ারের জন্য হাজার হাজার কোটি ডলার প্রয়োজন হবে। সেই টাকা তো বিনিয়োগকারীদের কাছ থেকেই আসবে, আর তারা চাইবে লাভ। এই ভারসাম্য রাখাটা একটা দড়ির ওপর হাঁটার মতো হবে। আর এই পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে আমাদের হাতে থাকা আরেকটি গবেষণা। আচ্ছা, কোনটা? সেখানে বলা হচ্ছে, একটা এআই সিস্টেমে কতগুলো উপাদান বা এজেন্ট আছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো এজেন্টগুলো একে অপরের সাথে কিভাবে কাজ করছে। মানে সংখ্যার চেয়ে কাজের কৌশল বেশি জরুরি। ঠিক তাই। এই গবেষণাটা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। এতদিন প্রযুক্তি জগতে একটা ধারণা ছিল যে যত বেশি ডেটা আর কম্পিউটিং শক্তি দেওয়া হবে, এআই তত বুদ্ধিমান হবে। অনেকটা গায়ের জোরে শক্তি দেখানোর মতো। কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। কিন্তু এই গবেষণা বলছে, বুদ্ধিমত্তা মানে শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তা মানে দক্ষতা। একটা সিম্ফনি অর্কেস্ট্রার কথা ভাবুন। আচ্ছা। সেখানে 100 জন বাদক আছেন, কিন্তু তারা যদি সবাই মিলে বিশ্রীভাবে বাজায়, তাহলে কোনো লাভ নেই। বরং 20 জন দক্ষ বাদক যদি সুসংগঠিতভাবে বাজায়, তবেই অসাধারণ সঙ্গীত তৈরি হয়। এআই এর ক্ষেত্রেও তাই। এই অর্কেস্ট্রার উদাহরণটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমার প্রশ্ন হলো, অর্কেস্ট্রার তো একজন কন্ডাক্টর বা পরিচালক থাকেন যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এআই এজেন্টদের ক্ষেত্রে সেই কন্ডাক্টর কে হবে? চমৎকার পয়েন্ট। এখানেই এমার্জেন্ট বিহেভিয়ার বা স্বতঃস্ফূর্ত আচরণের ধারণাটি আসে। সেটা কি রকম? অনেক সময় কোনো কেন্দ্রীয় পরিচালক ছাড়াই এজেন্টগুলো নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারে, ঠিক যেমনটা পিঁপড়েরা বা মৌমাছিরা করে। ও আচ্ছা, মানে নিজে থেকেই একটা শৃঙ্খলা তৈরি হয়। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে একটি ওভারআর্চিং অ্যালগোরিদম সেই কন্ডাক্টরের ভূমিকা পালন করে। ওপেনএআই বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো সম্ভবত এই দুই পদ্ধতির মিশ্রণ ঘটিয়ে এমন এআই তৈরি করতে চাইছে যা কম শক্তি ব্যবহার করে আরও জটিল কাজ করতে পারে। আর এটা তাদের লাভজনক মডেলের সাথে সরাসরি যুক্ত, কারণ দক্ষতা বাড়লে খরচ কমবে। একদম, খরচ কমবে আর মুনাফা বাড়বে। তার মানে দক্ষতা বাড়ানোর এই চেষ্টাটা শুধুই একটা প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটা একটা ব্যবসায়িক কৌশল। আর এই যে সিস্টেমকে আরও স্মার্ট ও কার্যকর করার চেষ্টা, এটা কিন্তু শুধু সিলিকন ভ্যালির বড় কোম্পানিগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। ঠিক, প্রায় একই ধরনের নীতির প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের দেশেই, তবে সম্পূর্ণ ভিন্ন একটি ক্ষেত্রে, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায়। একদম। বাংলাদেশের সরকারি টিকাদান কর্মসূচিতে যে আন্তঃমন্ত্রণালয়ের ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরির কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু আসলে দক্ষতা বাড়ানোরই একটা উদ্যোগ।
এখানে মূল শব্দটা হলো ইন্টার অপারেবল। এই শব্দটা শুনতে বেশ ভারী শোনায়। সাধারণ মানুষের জন্য এর মানেটা কি? মানে আগে কি হতো আর এখন কি হবে? সহজভাবে বললে, আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে টিকার তথ্য থাকত, আবার হয়তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে নাগরিকের ডিজিটাল ডেটা থাকত। এই দুই তথ্য ভাণ্ডার ছিল আলাদা আলাদা দ্বীপের মতো। তাদের মধ্যে কোনো সেতু ছিল না। এখন এই নতুন প্ল্যাটফর্মটা সেই সেতু তৈরি করছে। এর মানে হলো সরকারের বিভিন্ন বিভাগ একে অপরের সাথে ডিজিটালভাবে তথ্য আদান প্রদান করতে পারবে। এর সুবিধাটা ঠিক কি? এটা কি শুধু কিছু ফাইল চালাচালি করার ডিজিটাল পদ্ধতি? না না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। প্রথমত, কোনো শিশু যেন টিকার কোর্স থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করা অনেক সহজ হবে। ধরুন একটি পরিবার এক শহর থেকে অন্য শহরে চলে গেল। আগের সিস্টেমে তার টিকার রেকর্ড হারিয়ে যাওয়ার ভয় থাকতো। একদম। এখন কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সেই তথ্য থাকায় দেশের যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে তা পাওয়া যাবে। দ্বিতীয়ত, সরকার রিয়াল টাইমে দেখতে পারবে কোন এলাকায় কোন টিকার চাহিদা বেশি বা সরবরাহ কম। এতে সম্পদের অপচয় কমবে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য কাঠামোর ভিত্তি তৈরি করছে, যা ভবিষ্যতে আরও অনেক কাজে লাগবে। এটা শুনতে তো দারুণ লাগছে, কিন্তু যখনই এত বড় সরকারি ডেটা প্ল্যাটফর্মের কথা আসে আমার মাথায় প্রাইভেসি আর ডেটা সুরক্ষার চিন্তাটা, তাই তো? হ্যাঁ, একদম। আমরা তো দেশের সব শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল তথ্য এক জায়গায় জড়ো করছি। এই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা কতটা বড় চ্যালেঞ্জ? এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ধরনের কেন্দ্রীভূত ডেটাবেস হ্যাকারদের জন্য একটি আকর্ষণীয় লক্ষ্যবস্তু হতে পারে। আবার তথ্যের অপব্যবহারের ঝুঁকিও থাকে। সরকারকে নিশ্চিত করতে হবে যেন ডেটা এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল এবং নিয়মিত সিকিউরিটি অডিটের মতো সেরা অনুশীলনগুলো কঠোরভাবে পালন করা হয়। নাগরিকের আস্থা অর্জন করাটা এখানে প্রযুক্তির চেয়েও বড় বিষয়। তার মানে একদিকে সরকার প্রযুক্তির মাধ্যমে একটা টপ ডাউন ব্যবস্থা তৈরি করছে, হ্যাঁ, অন্যদিকে বেসরকারি খাতের খবরটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাংলালিংকের সিইও ইয়োহান বুসে গ্রাহক সেবার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এটা তো নিজ থেকে, অর্থাৎ গ্রাহকের সন্তুষ্টির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সাফল্য। ঠিক তাই। এই পুরস্কারটা শুধু একজন ব্যক্তির বা একটি কোম্পানির স্বীকৃতি নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা স্বীকৃতি। একদম। এটা প্রমাণ করে যে বাংলাদেশের টেলিকম খাত এখন কতটা পরিণত এবং প্রতিযোগিতামূলক। কোটি কোটি গ্রাহককে ভালো সেবা দেওয়া এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা একটা বিশাল অপারেশনাল চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি পাওয়া মানে? এর অর্থ হল স্থানীয় কোম্পানিগুলো এখন বৈশ্বিক মানের সেবা দেওয়ার ক্ষমতা রাখে। একদিকে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম, অন্যদিকে বেসরকারি খাতের এই সাফল্য, এই দুটি মিলেই একটি দেশের ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী হয়। কিন্তু এই সাফল্য, এই কোটি কোটি মানুষের প্রযুক্তিতে সংযুক্ত হওয়া, এর একটা অন্ধকার দিকও তো আছে, তাই না? অবশ্যই। যে বিপুল সংখ্যক ব্যবহারকারী বাংলালিংকের মতো কোম্পানিকে সফল করছে, সেই একই বিপুল সংখ্যক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। প্রযুক্তির এই দ্বিমুখী চরিত্রটা আসলেই ভাবনার বিষয়। এখানেই আমরা জনপ্রিয়তার প্যারাডক্সের সম্মুখীন হই। জনপ্রিয়তার প্যারাডক্স? হ্যাঁ, যে বৈশিষ্ট্যগুলোর জন্য হোয়াটসঅ্যাপের মতো একটি প্ল্যাটফর্ম অপরিহার্য হয়ে উঠেছে, যেমন এর সহজলভ্যতা, এন্ড টু এন্ড এনক্রিপশন এবং কোটি কোটি মানুষের ব্যবহার, সেই একই বৈশিষ্ট্যগুলো তাকে অপরাধীদের জন্য একটা উর্বর ক্ষেত্রে পরিণত করেছে। এন্ড টু এন্ড এনক্রিপশনের কারণে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানতে পারে না কে কাকে কি বার্তা পাঠাচ্ছে। এটা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য অসাধারণ, কিন্তু একই সাথে প্রতারকদের জন্য একটা নিরাপদ আশ্রয়ও তৈরি করে দেয়। একদম। এই বিষয়টা আমার খুব কাছে। আমার নিজে পরিবারেই এমন ঘটনা ঘটেছে যেখানে একজন বয়স্ক সদস্য প্রায় একটা চাকরির ভুয়া অফারের ফাঁদে পা দিচ্ছিলেন। মনে হচ্ছে সমস্যাটা দিন দিন বাড়ছে। বাড়ছেই। মেটার মতো এত বড় আর ধনী একটা কোম্পানি কেন এটা আটকাতে পারছে না? কারণ সমস্যাটা প্রযুক্তিগত দিক থেকে বেশ জটিল। তারা যদি বার্তা পড়তে শুরু করে, তাহলে এন্ড টু এন্ড এনক্রিপশন ভেঙে যাবে এবং গোপনীয়তা থাকবে না, যা প্ল্যাটফর্মটির মূল ভিত্তি। ঠিক। আবার ভারতে প্রায় 1.5 বিলিয়ন ব্যবহারকারী। এত মানুষের কথোপকথন মনিটর করাও প্রায় অসম্ভব। আর প্রতারকরাও দিন দিন আরও চালাক হচ্ছে। তারা এখন এআই ব্যবহার করে আরও বিশ্বাসযোগ্য ভুয়া বার্তা তৈরি করছে।
তাহলে এর সমাধান কি? আমরা ব্যবহারকারীরা কি পুরোপুরি অরক্ষিত? আমাদের কি শুধু সচেতন থাকুন এই উপদেশ শুনেই সন্তুষ্ট থাকতে হবে? না, শুধু ব্যবহারকারীর সচেতনতার উপর সব দায় চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। এর জন্য একটা ত্রিস্তরীয় প্রচেষ্টা দরকার। আচ্ছা। প্রথমত প্ল্যাটফর্মের দায়িত্ব। মেটাকে আরও উন্নত টুল তৈরি করতে হবে যা সন্দেহজনক লিঙ্ক বা প্যাটার্ন শনাক্ত করতে পারে। দ্বিতীয়ত ব্যবহারকারীর শিক্ষা। ডিজিটাল লিটারেসি এখন আর বিলাসিতা নয়, এটা একটা জীবন ধারণের দক্ষতা। আর তৃতীয়? আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা। তাদের প্ল্যাটফর্মগুলোর সাথে মিলেমিশে এই প্রতারক চক্রগুলোকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মানে প্রযুক্তি, ব্যবহারকারী এবং রাষ্ট্র, এই 3 পক্ষের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তাছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা একটা অদ্ভুত ছবি দেখতে পাচ্ছি। একদিকে ওপেনএআই এর মতো সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী, আরও দক্ষ করে তুলছে। আরও বাণিজ্যিক। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখছি কিভাবে সেই প্রযুক্তিরই একটি সরল রূপ টিকাদানের মতো মৌলিক জনসেবাকে উন্নত করছে। আর সবকিছুর ওপর পিঠে রয়েছে হোয়াটসঅ্যাপ, যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে। একদম। সব মিলিয়ে বলা যায় প্রযুক্তি এখন পরিণত অবস্থায় পৌঁছেছে। এটা আর কোনো পরীক্ষামূলক বা শখের বিষয় নয়। এটা এখন আমাদের সমাজ, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনের মূল ভিত্তি। আর যে কোনো ভিত্তির মতোই এর কিছু অংশ খুব শক্তিশালী, আবার কিছু অংশে ফাটলও রয়েছে। একদিকে এটি আমাদের জীবনকে সহজ করছে, অন্যদিকে এটি নতুন ধরনের বৈষম্য আর ঝুঁকি তৈরি করছে। আজকের আলোচনা থেকে প্রযুক্তির এই দ্বৈত চরিত্রটাই স্পষ্ট হলো। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। আমরা দেখলাম ওপেনএআই মাইক্রোসফট চুক্তি বা বাংলাদেশ সরকারের ডেটা প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে প্রযুক্তিকে কেন্দ্রীভূত করা হচ্ছে, একটা নিয়ন্ত্রিত কাঠামোতে আনা হচ্ছে। আবার হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে কোটি কোটি ব্যবহারকারী এক ধরনের বিকেন্দ্রীভূত বিশৃঙ্খলার মধ্যে রয়েছেন, যেখানে ব্যক্তিগত পর্যায়ে ঝুঁকি নিতে হচ্ছে। হ্যাঁ, দুটো একেবারে ভিন্ন মডেল। প্রশ্নটা হলো, ভবিষ্যতে প্রযুক্তি জগতে আসল ক্ষমতা এবং দায়িত্ব কার হাতে থাকা উচিত? যারা এই শক্তিশালী ব্যবস্থাগুলো তৈরি করছে সেই সব বড় প্রতিষ্ঠান আর সরকারের হাতে, নাকি যারা প্রতিদিন এটি ব্যবহার করছে সেই কোটি কোটি সাধারণ মানুষের হাতে? এই দুয়ের মধ্যে ভারসাম্যটা কিভাবে তৈরি হবে সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।